আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজ আমি আলোচনা করছি রাজুক উত্তরা মডেল অ্যান্ড কলেজের পরিসংখ্যান অর্থাৎ ঘ বিভাগের প্রশ্ন নিয়ে। তো এখানে প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। অনেকগুলো সংখ্যা এখানে দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। আর একই প্রশ্নের খতে বলা হয়েছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তো এখানে গণসংখ্যা সারণী তৈরি করতে বলা হয়েছে, আর এখানে আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে। তো এই দুইটাকে একত্রিত করে আমরা অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের জন্য যে গণসংখ্যা নিবেশন সারণী দরকার সেটি আমরা ক নম্বরে তৈরি করে নিচ্ছি। তো তার জন্য আমাদের কি করতে হবে? সর্বনিম্ন নম্বর 61, সর্বোচ্চ নম্বর 99। পরিসর আমরা জানি, পরিসরের সূত্র সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে পরিসর পাওয়া যায়। আর ক নম্বর প্রশ্নে শ্রেণী ব্যবধান 5 ধরার কথা বলা হয়েছে, তাই আমরা লিখলাম যে শ্রেণী ব্যবধান 5 নিয়ে শ্রেণী সংখ্যা এই 39কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 7.9 হয়। তো শ্রেণী সংখ্যা তো ভগ্নাংশ হয় না, যার কারণে আমরা এখানে পরবর্তী পূর্ণ সংখ্যা 8 নিলাম। তো এখানে এইরকম একটা চিহ্ন, ঢেউয়ের মতো একটা চিহ্ন দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে যে প্রায় সমান। তো তার মানে শ্রেণী সংখ্যা হবে হচ্ছে 8টি। তো আমরা এই শ্রেণী সংখ্যা নির্ণয় করে নিলাম, আমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলা হয়েছে। তো আমরা এখানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য এই যে সারণীর ছক তৈরি করছি। একদিকে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, xi, ট্যালি, যেহেতু এখানে ট্যালি দেওয়া নাই, অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, তো সেখান থেকে আমাদের গণসংখ্যা নির্ণয় করার জন্য ট্যালি প্রয়োজন। এরপর গণসংখ্যা অর্থাৎ ট্যালির সাংখ্যিক মান যেটি হচ্ছে fi, ধাপ বিচ্যুতি ইউআই দিয়ে প্রকাশ করা হয়। ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে আমরা জানি, কিন্তু এখানে ধাপ বিচ্যুতি নির্ণয়ের জন্য আসলে সূত্রের কোনো প্রয়োজন নেই। আর এখানে সর্বশেষ কলমে হচ্ছে fi ইন্টু ইউআই, অর্থাৎ fi ইউআই গণসংখ্যা এবং হচ্ছে ধাপ বিচ্যুতির গুণফল। এখন এখানে সবচেয়ে ছোট সংখ্যা যেহেতু 61 আছে, তো আমরা 61 থেকেই শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে এক একটা শ্রেণী লিখেছি। 61 থেকে 5 ব্যবধানে 65, এভাবে করে 65 পরে 66 থেকে 70, এভাবে করে শ্রেণীগুলো 8টা শ্রেণী লেখা হয়েছে। সর্বশেষ শ্রেণীতে 96 থেকে 100। মধ্যমান প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান পাওয়া যায়। তো 61 আর 65 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 63। তো একটা শ্রেণীর মধ্যমান বের করে এখন শ্রেণী ব্যবধান যেহেতু 5, মধ্যমানের সাথে পর্যায়ক্রমে 5 যোগ করে পরের শ্রেণীগুলোর মধ্যমান আমরা পেয়ে যাব। এবার ট্যালি, এখানে প্রশ্নে যে সংখ্যাগুলো দেয়া আছে, এই যে এই সংখ্যাগুলো, এখান থেকে এক একটা করে সংখ্যা আমরা এখান থেকে দেখব। ইচ্ছা করলে এখানে পেন্সিল দিয়ে তোমার প্রশ্নে যখন এই ধরনের প্রশ্নে থাকবে তখন প্রশ্ন থেকে এই একটা করে সংখ্যা পেন্সিল দিয়ে চিহ্নিত করে সেটার জন্য যেই সেই সংখ্যাটা যেই শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীতে একটা করে ট্যালি চিহ্ন দিতে পারো। আর তোমরা জানো যে পঞ্চম ট্যালি চিহ্নটা এইভাবে আড়াআড়ি করে দিতে হয়। তো এরকম করে সবগুলো সংখ্যার ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করে এরপর সেগুলোর সাংখ্যিক মান এই যে গণসংখ্যা সারণী কলামে লেখা হলো। তো দেখো এই যে গণসংখ্যা সবগুলো যোগ করে আমরা পাচ্ছি হলো 40। মিলিয়ে দেখতে পারো যে যে কয়টা সংখ্যা দেয়া আছে ওখানে সেটা 40টা সংখ্যা আছে কিনা। তো যদি সেটা মিলে যায় তাহলে মোটামুটি আমরা নিশ্চিত যে ঠিক পথেই এগুচ্ছি। এখন ধাপ বিচ্যুতির জন্য আমাদের হচ্ছে যে এই যে শ্রেণীগুলো রয়েছে, শ্রেণীগুলোর মাঝামাঝি কোনো একটা শ্রেণী থেকে একটা আনুমানিক গড় বা অনুমিত গড় ধরতে হবে। তো এখানে শ্রেণী হচ্ছে 8টা শ্রেণী হলে এই 4 নম্বর অথবা 5 নম্বর এই দুইটা শ্রেণী হচ্ছে মাঝের শ্রেণী। এখন এরকম মাঝখানে যদি 2টা শ্রেণী হয় তাহলে কোনটাকে আমরা কোত্থেকে আমরা আনুমানিক গড় ধরব? যদি একটা শ্রেণী থাকতো মাঝখানে, অর্থাৎ বিজোড় সংখ্যক যদি শ্রেণী সংখ্যা হতো, তো সেই ক্ষেত্রে একটা শ্রেণী পাওয়া যেত মাঝখানে,
সেটার যে মধ্যমান সেটাকে আমরা আনুমানিক গড় ধরে নিতাম। কিন্তু এখানে দুইটা শ্রেণী, তো দুইটা শ্রেণী হলে সাধারণত যেটার গণসংখ্যা বেশি থাকে সেটার মধ্যমানকে আমরা এ অর্থাৎ আনুমানিক গড় ধরে নিই। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝখানে যে দুইটা শ্রেণীতে গণসংখ্যাও সমান। তো এখানে যে কোনো একটাকে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটাকে আমরা এখানে গাণিতিক আনুমানিক গড় ধরে নিচ্ছি। এই 83কে আমরা এখানে এ দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ এটি হচ্ছে আনুমানিক গড়। তো যেই শ্রেণীতে আমরা আনুমানিক গড় ধরব সেই শ্রেণীতে ধাপ বিচ্যুতি হবে হচ্ছে 0। এর আগের শ্রেণীর ধাপ বিচ্যুতি -1, তার আগে -2, তার আগে -3, -4, এভাবে করে পর্যায়ক্রমে ঋণাত্মক সংখ্যা বৃদ্ধি পেতে পেতে উপরের দিকে, আর নিচের দিকে 0-এর পরে 1, 2, 3 অনেকটা সংখ্যা রেখার মতো বিষয়। তো এই কারণেই বলেছিলাম যে ধাপ বিচ্যুতি নির্ণয়ের জন্য কোনো সূত্র প্রয়োজন নাই, যদিও একটা সূত্র আছে। তো এটা সব অঙ্কের জন্য এই নিয়মটা প্রযোজ্য, এই কারণে সূত্রের প্রয়োজন হয় না। আর এরপরে এই এফআই ইউআই এর গুণফল, এই এফআই আর হচ্ছে ইউআই গুণ করে যা হয় এগুলো পাশাপাশি লিখলাম। সব শেষে এফআই ইউআই এর যে সমষ্টি, সামেশন অফ এফআই ইউআই -38, এই হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। এখন দেখো, খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তো গড় নির্ণয়ের জন্য যে সারণী দরকার আমরা তো সেটা ক নম্বরে এঁকে নিয়েছি। সেখান থেকে আমরা যে এ অর্থাৎ আনুমানিক গড় ধরেছিলাম 83, এন মানে হচ্ছে মোট গণসংখ্যা 40, সামেশন অফ এফআই ইউআই ইজ ইকুয়াল টু -38, এবং এইচ অর্থাৎ শ্রেণী ব্যবধান সেটা হলো 5। এই তথ্যগুলো এখানে একটু লিখে নিলাম। এরপর গড়ের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে মান বসিয়ে হিসাব করে গড়টা পেয়ে যাব। গড় এর সূত্র আমরা জানি যে a প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এ হচ্ছে 83, সামেশন অফ এফআই ইউআই -38, আর এন হলো 40 ইন্টু 5। তো এই পুরো হিসাবটা আমরা ক্যালকুলেটারে একবারে করে ফেলতে পারি, 78.25। এই হচ্ছে এই উপাত্তগুলোর গড়। এবার গ নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের সাহায্যে একটি গণসংখ্যা বহুভুজ আঁকো। গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের এক্স অক্ষে শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষে হচ্ছে গণসংখ্যা পরিমাপ করতে হয়। তো শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা এই দুটো তথ্যই আমরা ক নম্বর যে সারণীটা তৈরি করেছিলাম সেই সারণীতে রয়েছে। তো আলাদা করে এখানে গ নম্বরে আর কোনো সারণী তৈরি না করলে হবে, তারপরও আমি এখানে শুধু মধ্যমান আর গণসংখ্যা দিয়ে সারণীটা আবার লিখে নিয়েছি। এটারই নিচের অংশ আছে এই পাশে মধ্যমান এগুলো, আর এগুলো হচ্ছে গণসংখ্যা। এর নিচের অংশ এই যে এখানে পরেরগুলো, এখানে তার গণসংখ্যা। এবারে এই গ্রাফটা একটু দেখে নিই। গণসংখ্যা বহুভুজ, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষে আমরা শ্রেণীর মধ্যমান আর ওয়াই অক্ষে হচ্ছে গণসংখ্যা পরিমাপ করব। যেহেতু আমাদের 63 মধ্যমান, সবচেয়ে মানে প্রথম শ্রেণীর যে মধ্যমান সেটা হলো 63, আর সবচেয়ে বড় আছে হচ্ছে 98। তো আমরা এখানে আগের শ্রেণীর আর পরের শ্রেণীর মধ্যমান এটা অতিরিক্ত নিয়েছি, 58 থেকে শুরু করব। এটার আগের শ্রেণীর 5 কম, আবার এই 98-এর পরবর্তী শ্রেণী এর সাথে 5 যোগ করলে সেটা পাওয়া যাবে। তো এটা আগের শ্রেণীর আর পরের শ্রেণীর মধ্যমানটা অতিরিক্ত নিয়েছি। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে ছেদ বিন্দু সেখানে হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0। এরপর এই এক্স অক্ষ বরাবর আমরা প্রতি এই ক্ষুদ্রতম যে বর্গগুলো আছে সেগুলোর এক বাহুর দৈর্ঘ্যকেই একক হিসেবে ধরে এখানে 58, 63 এইভাবে করে এই মধ্যমানগুলো বসিয়ে নিয়েছি। আর ওয়াই অক্ষেও আমরা হচ্ছে যে 3 বর্গকে এক একক ধরেছি। তোমরা তোমাদের সুবিধা মতো এই এককের হিসাবটা করে নিতে পারো। তো এখানে 3 বর্গকে এক একক যদি ধরা হয়, এই যে 1, 2, 3, এই 3 ঘরে হচ্ছে 1, এভাবে করে প্রতি 3 ঘরে এক এক করে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 9। তো 9 পর্যন্ত প্রয়োজন, ইচ্ছা করলে তোমরা আরো 2-1 ঘর বেশি নিতে পারো। এরপরে এই মধ্যমানের উপর যেই শ্রেণীতে গণসংখ্যা যত সেই অনুযায়ী এখানে এই যে 63 এর উপর গণসংখ্যা হচ্ছে 3। তো এই যে 3 যেখানে চিহ্নিত আছে সেই বরাবর একটা বিন্দু দিলাম।
এভাবে করে প্রত্যেকটা মধ্যমানের উপর তাদের গণসংখ্যাগুলো চিহ্নিত করলাম। এরপর এই বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করে দিব। সবশেষে এই প্রথম বিন্দুটা এক্স অক্ষের সাথে যুক্ত করার জন্য যে আগে একটা অতিরিক্ত মধ্যমান নেওয়া হয়েছিল তার সাথে এটা যুক্ত করব। একইভাবে শেষের বিন্দুটা অতিরিক্ত যে 103 নেওয়া হয়েছিল তার সাথে এইভাবে করে যুক্ত করে দিব। এখানে এককের হিসাবটা এখানে গ্রাফে লিখে দিলে ভালো হয়। এক্স অক্ষে 1 বর্গ সমান সমান 1 একক এবং ওয়াই অক্ষে 3 বর্গ সমান সমান 1 একক। এক্স অক্ষে আমরা শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা পরিমাপ করেছি। গ্রাফের সামান্য একটা বিবরণ দিয়ে দিতে পারলে ভালো হয়, নাম্বার কাটার আর কোনো সুযোগ থাকে না। তো এই বিবরণটা অনেকে তোমরা দিতে চাও না, আসলে এটা কঠিন কোনো কাজ না। 3টা বাক্যে আমরা এই বিবরণটা দিয়ে দিতে পারি। প্রথমে লিখেছি যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য এক্স অক্ষে শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা পরিমাপ করা হয়েছে। অর্থাৎ কোন অক্ষে কি পরিমাপ করেছি সেই কথাটা লিখব প্রথম লাইনে। এরপর এক্স অক্ষে ক্ষুদ্রতম 1 বর্গ সমান সমান 1 একক এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম 3 বর্গ সমান সমান 1 একক ধরেছি। অর্থাৎ দ্বিতীয় বাক্যটিতে এককের পরিমাপ। এরপর এই 0 থেকে 58 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই সব শেষে হচ্ছে যে যদি আমরা মাঝখানে কিছুটা মানে জায়গা সংক্ষেপ করার জন্য যদি ভাঙা চিহ্ন ব্যবহার করি তো সেই কথাটুকু লিখে দিতে হবে। তাহলে এই 10 নম্বর প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। এবারে দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। উচ্চতা এখানে সেন্টিমিটার এককে দেয়া আছে। তো এমন একটা প্রশ্ন, একটা ছক আকারে প্রশ্ন দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95, পরিসর 64 হলে সর্বনিম্ন মান কত? তো সর্বোচ্চ মান এখানে দেয়া আছে হলো 95 আর পরিসর 64, এই কথাগুলো লিখে নিয়েছি। এখন পরিসরের সূত্র আমরা জানি যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে পরিসর পাওয়া যায়। তো পরিসর প্রশ্নে দেয়া আছে 64, সর্বোচ্চ মান 95, মান বসিয়ে দিলাম। আর এই সর্বনিম্ন মান এটি বের করতে বলা হয়েছে, এর সাথে +1। তো এই +1 এটিকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 64 থেকে সেটা বিয়োগ হয়ে 63 = 95 মাইনাস সর্বনিম্ন মান। এই সর্বনিম্ন মান এর আগে বিয়োগ চিহ্ন আছে, তো এই পদটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা যোগ হয়ে যায়। একই সাথে 63 ওই পাশে গিয়ে 95 থেকে বিয়োগ করলে 32 হয়। তার মানে সর্বনিম্ন মান হচ্ছে 32। এখন এই 11 এর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। তো এখানে উচ্চতা অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে, শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে আর গণসংখ্যা দেয়া আছে। তো আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র জানি, সেখানে এই দুইটা তথ্য ছাড়া আর কোনো তথ্য প্রয়োজন হয় না। তার মানে প্রচুরক নির্ণয়ের জন্য এখানে আলাদা কোনো সারণীর প্রয়োজন নেই, কিন্তু মধ্যক নির্ণয়ের জন্য ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন হয়। এই দুটা কলাম ছাড়াও ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন হয়। তো সেই কারণে আমরা এমন একটি সারণী তৈরি করে নিলাম যেখানে উচ্চতা, গণসংখ্যা তার সাথে অতিরিক্ত এই ক্রমজয়িত গণসংখ্যা, এই কলামটা যুক্ত করে নতুন একটা সারণী তৈরি করলাম। তো এগুলো তো সব প্রশ্নে দেয়াই ছিল। এরপর ক্রমজয়িত গণসংখ্যা হচ্ছে যে গণসংখ্যাগুলো যদি আমরা ক্রমান্বয়ে যোগ করি তাহলে যে যা পাওয়া যায় সেগুলো হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যা। যেমন প্রথম শ্রেণীর গণসংখ্যা 7, এখানে ক্রমজয়িত গণসংখ্যাও 7। 7-এর সাথে পরের শ্রেণীর এই 15 যোগ করলে 22 হয়, তো পরের শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা হচ্ছে 22। এভাবে এই 22-এর সাথে যদি আমরা 30 যোগ করি 52, তার সাথে আরো 20 যোগ করে 72, 72-এর সাথে 16 যোগ করে হচ্ছে 88। তো ক্রমজয়িত গণসংখ্যার সর্বশেষ যেটি পাওয়া যায়, সর্বশেষ শ্রেণীর যে ক্রমজয়িত গণসংখ্যা সেটা মোট গণসংখ্যার সমান হতে হবে। এখন আমাদের মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। মধ্যক নির্ণয়ের জন্য এখানে যে মোট গণসংখ্যা আছে যেটিকে n দিয়ে প্রকাশ করা হয়, তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, তো 88/2 অর্থাৎ 44। তো 44তম পদটি হচ্ছে আমাদের মাঝখানের পদ বা মধ্যক। তো 44তম পদটা মধ্যক, সেটা হচ্ছে এই 160 থেকে 169 এই শ্রেণীতে অবস্থিত। তো সেটা বোঝার জন্য আমাদের ওই ক্রমজয়িত গণসংখ্যার দিকে তাকাতে হবে। তো তাহলে এই 160 থেকে 169 এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন মধ্যক নির্ণয়ের যে সূত্র আমরা জানি যে L + n/2 - fc × h/fm।
এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মানগুলো এখানে ডান পাশে লিখে নিতে পারো। এল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, সেটা হচ্ছে 160। n/2 এর মান অলরেডি বের করা হয়েছে 44। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা। ওই সারণী থেকে তোমরা দেখে নিতে পারো, সেটি হচ্ছে 22। এইচ শ্রেণী ব্যবধান 10, আর এফএন হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 30। মানগুলো এই যে এই সূত্রের যেখানে যেটি প্রযোজ্য মানগুলো বসিয়ে দেওয়া হলো। এখানে 44 থেকে 22 বিয়োগ করলে আরো 22 হয়, তার সাথে এই যে এই 22 আর 10 গুণ, তাকে 30 দিয়ে ভাগ, তার সাথে 160 যদি একবারে যোগ করে দেই তাহলে আমরা পাবো 167.3333। এরপর চলতেই থাকে। আমরা এখানে 2 ঘর লিখেছি। তো এটি হচ্ছে আমাদের মধ্যক। আর প্রচুরক বের করতে বলা হয়েছে। প্রচুরক যে শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ থাকে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তো সর্বোচ্চ গণসংখ্যা এখানে 30, যা 160 থেকে 169 এই শ্রেণীতে অবস্থিত। তার মানে এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো প্রচুরক নির্ণয়ের সূত্র L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। আচ্ছা, একটা প্রাসঙ্গিক কথা তোমাদের বলে রাখি যে এই মধ্যক শ্রেণী আর প্রচুরক শ্রেণী বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে একই হয়। অর্থাৎ এই এল এর মানটা মধ্যক প্রচুরক দুটোর ক্ষেত্রে সাধারণত একই হয়। তবে কোনো কোনো অঙ্কে এটি এক নাও হতে পারে। এই কারণে মধ্যক শ্রেণীর যে এল, সেটির মান যে তোমরা সরাসরি প্রচুরকের এল হিসাবে বসিয়ে দিবে, সেটা কিন্তু কখনো করবে না। হ্যাঁ, এটি একটু হিসাব করে দেখে নিবে যে এটা আসলে প্রচুরক শ্রেণী কি না। তো এখানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল। F1 হচ্ছে প্রচুরক শ্রেণী আর তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এই 30 থেকে 15 বিয়োগ করলে 15 হয়। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণী আর তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। সেই পার্থক্যটা 10, আর শ্রেণী ব্যবধান আমরা আগেও লিখেছিলাম 10। এরপরে এই মানগুলো বসিয়ে হিসাব যদি করে দিই, এখানে 15 আর 10 গুণ, আর নিচে 15 10 যোগ করে 25 হয়। 25 দিয়ে উপরের অংশটা ভাগ, তার সাথে 160 যোগ করলেই আমরা পেয়ে যাব উপাত্তের প্রচুরক। এখন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে অজীব রেখা অঙ্কন করতে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। তো অজীব রেখার আরেকটা নাম হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যার গ্রাফ বা লেখ। তো সেটি ক্রমজয়িত গণসংখ্যা দিয়ে আঁকতে হয়। তো ক্রমজয়িত গণসংখ্যা যেহেতু ইতিমধ্যে আমরা সারণীতে নিয়েছি, এঁকেছি, বের করেছি, তো আমাদের আর এখানে অতিরিক্ত কোনো সারণী তৈরি করতে হবে না। আমরা গ্রাফে চলে আসি। ক্রমজয়িত গণসংখ্যার জন্য এক্স অক্ষে হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বসীমা পরিমাপ করতে হয়, আর ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ 88 আছে। তো সেই জিনিসটা মাথায় রেখে দেখো, এখানে যদি আমরা এক বর্গকে এক একক করে ধরি, তো এখানে 88 ঘর আসলে আমি এখানে যেটুকু গ্রাফ ব্যবহার করেছি সেখানে এখানে 88টা ঘর নেওয়া সম্ভব না। তো এই কারণে আমি এখানে এক ঘরকে 2 একক করে ধরেছি। অর্থাৎ এইখান থেকে যে এই পর্যন্ত 5টা ঘর, এই 5 ঘরকে আমি 10 একক ধরেছি। আবার এই এক্স অক্ষের দিকে হচ্ছে যে শ্রেণীর ঊর্ধ্বসীমা। তো শ্রেণীর ঊর্ধ্বসীমা এখানে 149 থেকে শুরু হয়েছে, কিন্তু আমি এখানে তার আগের যদি একটা শ্রেণী থাকতো সেই শ্রেণীর ঊর্ধ্বসীমা 139 হতো, সেখান থেকে শুরু করেছি। এই প্রথম বিন্দুটা এক্স অক্ষের সাথে যুক্ত করার জন্য এরকম এই আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকেই শুরু করবা তোমরা। আর প্রথমে এই 0 থেকে 139 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য এমন একটা ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 139 থেকে 149, 149 থেকে 159, 10 করে ব্যবধান। আর আমি এখানে এই 10টা করেই ঘর ব্যবধান রেখেছি। তার মানে এক ঘরকে এক একক ধরা হয়েছে এক্স অক্ষে। সেই কথাগুলো এখানে লেখা হয়েছে। এক্স অক্ষে 1 বর্গ সমান 1 একক এবং ওয়াই অক্ষে 1 বর্গ সমান 2 একক। এরপরে এই যে ঊর্ধ্বসীমা, শ্রেণীর ঊর্ধ্বসীমাগুলোতে ক্রমজয়িত গণসংখ্যা, যেই শ্রেণীতে ক্রমজয়িত গণসংখ্যা যত, সেই অনুযায়ী বিন্দুগুলো দেয়া হয়েছে। এই বিন্দুগুলো বসানো হলো। এরপর এই বিন্দুগুলো ক্রমান্বয়ে হাত দিয়ে সাবলীলভাবে যুক্ত করি, স্কেল দিয়ে না। এটা সাবলীলভাবে, অজীব রেখায় স্কেল দিয়ে যোগ করতে হয় না, এটা হাত দিয়ে সাবলীলভাবে। তাতে যদি একটু আঁকা বাঁকা হয় তাতেও সমস্যা নেই।
প্রথম বিন্দু যেটা ছিল সেই প্রথম বিন্দুটা এক্স অক্ষের সাথে যুক্ত করার জন্য যে এখানে অতিরিক্ত একটা ঊর্ধ্বসীমা নেওয়া হয়েছিল আগের শ্রেণীর, সেই 139 এর সাথে আমরা যুক্ত করে দিলাম। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের অজীব রেখা। এই গ্রাফের একটু বিবরণ আমরা মূল খাতায় দেব। লিখেছি যে অজীব রেখা অঙ্কনের জন্য এক্স অক্ষে শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা পরিমাপ করা হয়েছে, অর্থাৎ কোন অক্ষে কি জিনিস কি পরিমাপ করা হয়েছে সেই কথাটা লেখা হয়েছে। এক্স অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ সমান 1 একক এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ সমান 2 একক ধরেছি। এককের হিসাবটার কথা লেখা হয়েছে। আর 0 থেকে 139 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ভাঙা চিহ্নটা কেন দিয়েছিলাম তার ব্যাখ্যা। এই 3টা বাক্যে গ্রাফের বর্ণনা দিলেই আমাদের কাজ শেষ। তো এই রাজুক উত্তরা মডেল কলেজের পরিসংখ্যানের প্রশ্নের সমাধান এখানেই শেষ হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তোমরা সবাই ভালো থেকো। প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।